একটু খেয়াল করলেই দেখবেন যে আমাদের চারপাশে আমাদের পরিচিত যত পরিবার রয়েছে সেই সব পরিবারের কোনো না কোনো মানুষ আছেন যারা নিয়মিত বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে আসছেন। ঔষধ ব্যতিরেকে তারা জীবন ভাবতেই পারেন না। ঠিক এরকম কিছু মানুষজন সবসময়ই হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হজমের সমস্যা, বিভিন্ন ধরনের ব্যথা যেমন হাড়ের ব্যথা, পেশির ব্যথা, পেশির শিথিলতা, জয়েন্টের অস্বাভাবিক ব্যথা, শারীরিক দুর্বলতা, এই ধরনের নানান সমস্যায় ভুগছেন এবং ঘুরে ফিরে তারা ঔষধ খেয়েই যাচ্ছেন। কোনো কোনো ওষুধ তো তারা লাইফ টাইম খাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বসে আছেন। ঠিক এমন মানুষজনদের জন্যই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। যারা ঔষধ ছাড়া নিজের জীবনকে দেখতে চান তারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা ওষুধ খাচ্ছেন না এই মুহূর্তে বা এই ধরনের জটিল সমস্যাগুলোতে ভুগছেন না কিন্তু ভিডিওটি সামনে এসেছে, তারা ভিডিওটি সেই সব পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আসলে আমরা সবসময় চিন্তা করি যে খাবার থেকে কি করে পুষ্টি লাভ করা যায় বা খাবার দিয়ে কি করে আপনার রোগ দূর করতে পারেন। এটা কিন্তু আয়ুর্বেদের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। শুধুমাত্র ঔষধ নয়, খাবার কিভাবে ঔষধের বিকল্প হিসেবে কাজ করতে থাকে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আসলে আমি আজকে 4টি বীজের কথা বলবো, 4টি বীজ। কিন্তু মজার ব্যাপার হলো এটাই যে 4টি বীজ আপনাকে একসাথে খেতে হবে না। আপনি যে কোনো একটি বীজ খেতে পারেন। আপনার যদি ক্রনিক ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই ধরনের সমস্যা, বা আপনার শরীরে ফাইবারের ঘাটতির জন্য আপনার কনস্টিপেশন, বা আপনার যে কোনো কারণে হোক মেটাবলিজম কমে গেছে, আপনার শরীর অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, আপনি স্থূল হয়ে যাচ্ছেন, এই সমস্ত কারণগুলো যদি ঘটে থাকে তাহলে এই 4টি বীজ, এমনকি অবশ্যই হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, যা যা বলেছি, পেশির দুর্বলতা সহ শারীরিক দুর্বলতা, সব কিছুর জন্য আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি বীজকে সিলেক্ট করে নিতে পারেন। এমনকি আপনারা চাইলে এটা এক মাস করে প্রত্যেকটি বীজ খেতে পারেন। এতে প্রত্যেকটি বীজ আলাদা আলাদা লাগবে এবং একঘেয়েমি লাগবে না। আপনারা এক মাস করে 4 মাসে 4টি বীজ খাবেন। কিন্তু এই 4টি বীজ আপনাদের খাওয়ার জন্য ঠিক নির্দিষ্ট নিয়মটা মানতে হবে। কেননা আমরা অনেক সময় বাজার থেকে কিনে সঠিক নিয়ম না মেনেই খেয়ে ফেলি। যেমন ধরুন ফ্লেক্সসিডের কথাই বলি। ফ্লেক্সসিড নিয়ে কথা বলবো খুবই বিশদভাবে, কারণ ফ্লেক্সসিড বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে বলতে গেলে ভাইরাল হয়ে গেছে। ফ্লেক্সসিড সবাই চুলে ব্যবহার করছেন, ত্বকে ব্যবহার করছেন, খাচ্ছেন। কিন্তু জানেন কি যে ফ্লেক্সসিড কাঁচা খেলে কখনো এটা আপনার শরীরে কাজে লাগে না, অর্থাৎ আপনার শরীর এর যে নিউট্রিশনস সেটা অ্যাবসর্বই করতে পারে না। কারণ এর মধ্যে এমন এক ধরনের ফাইটিক অ্যাসিড রয়েছে যেটা এর ওপরে থাকে খোসাটার মধ্যে, এবং এটা যদি আপনি কাঁচা খান তাহলে এটা অ্যান্টি নিউট্রিশন হিসেবে কাজ করবে এবং আপনার বডি কখনো এই ফ্লেক্সিডের উপকারিতা অ্যাবজর্ব করতে পারবে না। তাহলে খাওয়ার কোনোই দাম থাকলো না। তাহলে অবশ্যই আপনাকে খাওয়ার নিয়ম মেনে তবেই খেতে হবে। তাহলে শুরুতে আমরা ফ্লেক্সিডের কথাই বলি। 4টি বীজের প্রথম বীজটি ফ্লেক্সিড। এই ফ্লেক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। শুধু ক্যালসিয়াম নয়, এতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো ভরপুর মাত্রায় রয়েছে। আর রয়েছে ভরপুর মাত্রায় ফাইবার। এই সবগুলো উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এটা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে যাতে কোলেস্টেরল না বেড়ে যায় সেই দিকে খেয়াল রাখে, এবং আমরা যখন কোনো কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেট যাতে সঙ্গে সঙ্গে রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক না করায় সেই দিকে খেয়াল রাখে। এই যখন আপনি ফ্লেক্সিড খাবেন তখন এর অতিরিক্ত ফাইবার, এবং আপনি যখন পাশাপাশি অন্যান্য কার্বোহাইড্রেট খাবেন তখন এই কার্বোহাইড্রেট কি করবে, সহজে রক্তে মিশতে দিবে না, একটু একটু করে আপনার রক্তে মিশবে। কাজেই হঠাৎ করে সুগার বেড়ে যাবে না। সুগার জন্য কোনো ধরনের কোনো প্রিকশন নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, এই যারা করছেন তারা
আপনারা অবশ্যই ফ্লেক্স সিডটা খাবেন। আবার যে ক্যালসিয়াম রয়েছে এটা কিন্তু অবশ্যই আমাদের হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম আমাদের হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা কমায়। এছাড়া এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে ভরপুর মাত্রায়। এটা কি করে? আমাদের হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা তো কমাই, সঙ্গে সঙ্গে আমাদের হাড়কে সুরক্ষিত রাখে। আমাদের জয়েন্টের মধ্যে এক ধরনের ফ্লুইড রয়েছে, সিনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইড কি করে? আমাদের জয়েন্টকে সুরক্ষিত রাখে, আমাদের জয়েন্টের যে মুভমেন্ট সেটাকে ফ্লেক্সিবল করে। কাজে আমাদের হাঁটতে চলতে অসুবিধা হয় না এবং জয়েন্টের মুভমেন্টে কোনো ধরনের প্রবলেম হয় না। এই সিনোভিয়াল ফ্লুইডকে ঠিক মাত্রায় রাখে এই ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু। কাজেই আমরা ফ্লেক্স সিডটাকে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। শুধু তাই নয়, এটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এছাড়া এই তিসির মধ্যে বা ফ্লেক্স সিডের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা মাংস বা মাছ থেকে প্রোটিন কম নিচ্ছেন তারা কিন্তু এই ধরনের সিড খেতে পারেন, এতে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, যেমন ভিটামিন বি রয়েছে, কপার রয়েছে, আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, পটাশিয়াম রয়েছে। এগুলো ছাড়াও আপনি পাচ্ছেন প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। লিগন্যান্স নামক একটি উপাদান যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই তিসি বীজের মধ্যে, যা ভরপুর মাত্রায় রয়েছে। এটা বিশেষভাবে আমাদের সেলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়, যা প্রকারান্তরে আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করে। কাজে বুঝতেই পারছেন আমরা আমাদের সুস্থতার জন্য নিয়মিত এই তিসি বীজ খেতে পারি। তবে খাওয়ার নিয়ম নিয়ে যেটা বলছিলাম, যেটা কখনোই কাঁচা খাওয়া যাবে না। তাহলে আমরা এটা কিভাবে খাবো? যদি আমরা তিসি বীজ খেতে চাই তাহলে প্রথমে তিসি বীজকে শুকনো অবস্থায় এটাকে হালকা করে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে হালকা ভেজে তারপরে আপনি এটা খাওয়া শুরু করবেন। আপনি এটাকে গুঁড়ো করে রাখতে পারেন বা এটা আপনি আস্ত বীজ হিসেবেও খেতে পারেন। আমি যেহেতু 4টি বীজের কথা বলবো এবং এই 4টি বীজ একটি উপাদান দিয়েই খেতে হবে, এর যে কোনো একটি বীজ আপনি নিন, কিন্তু আপনাকে খেতে হবে একটি উপাদান দিয়ে। সেই জন্য সেই উপাদানটি আমি একবারে পরে বলি, প্রথমে আমি বীজগুলোর কথা আগে বলে নিই। তাহলে তিসি বীজের কথা বলা শেষ, এবার দ্বিতীয় বীজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডের মধ্যে কি রয়েছে, কেন আমরা চিয়া সিডকে এত ইম্পর্টেন্স দিচ্ছি? এই চিয়া সিড যারা খাবেন তাদের কখনোই ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ কি? কারণ হলো ভরপুর মাত্রায় রয়েছে এতে ফাইবার। বুঝতেই পারছেন যে সিমিলার গুণগুলোই কিন্তু রয়েছে, যেমনটা ছিল ফ্লেক্স সিডের মধ্যে। এই চিয়া বীজ কিন্তু আবার শরীরকে ঠান্ডা করে। যাদের শরীরে ইনফ্লামেশন আছে তাদের শরীরের ইনফ্লামেশন কমিয়ে দেয়। যাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার রয়েছে, যাদের হাত পা জ্বলে, তারা এই চিয়া বীজ খেতে পারেন, কারণ এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে ভরপুর মাত্রায়। এছাড়া এতে ক্যালসিয়াম রয়েছে। প্রায় 1 টেবিল চামচ যদি আপনি চিয়া সিড নিতে পারেন তাতে ক্যালসিয়াম পাচ্ছেন প্রায় 90 মিলিগ্রামের মতো। এতে ভরপুর মাত্রায় ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি, কপার, জিঙ্ক, ফলিক অ্যাসিড এবং প্রোটিন। এই সবগুলো উপাদান আমাদের হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা কমায়, আমাদের ডায়াবেটিস তো কন্ট্রোল করে, একই সঙ্গে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এই উপাদানগুলোর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এগুলো আমাদের শরীরে কখনো কোলেস্টেরলকে জমতে দেয় না। আমাদের যে ব্লাডের ভেসেলসগুলো রয়েছে, এই ব্লাডের ভেসেলসের মধ্যে দিয়ে যে অক্সিজেন সহ যে আমাদের ব্লাড, এগুলোর সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকে। অর্থাৎ আপনার ব্লাডের সার্কুলেশন যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনার ব্লাডের ভেসেলসের মধ্যে কোনো ধরনের কোলেস্টেরল জমে না। আর যেহেতু এতে ভরপুর মাত্রায় রয়েছে ফাইবার, তাই শরীরে কখনো কোলেস্টেরল জমার সম্ভাবনাই থাকে না। তাহলে বুঝতেই পারছেন যে আমরা এই চিয়া বীজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বীজ হিসেবে রাখছি। এছাড়া যাদের কনস্টিপেশন আছে, একদমই পেট পরিষ্কার হয় না, তারা এই যদি চিয়া বীজ বা চিয়া সিডটা খান তাহলে খুব ভালো উপকার হবে। কারণ একেতে এটা হচ্ছে
প্রচুর ফাইবার সমৃদ্ধ এবং এটার মধ্যে এক ধরনের পিচ্ছিল উপাদান রয়েছে। যখন আপনার এটা ইন্টেস্টাইনের মধ্যে যাবে তখন এটা মলকে ভারী করবে এবং এটা সহজে যাতে নির্গত হয় সেই দিকে খেয়াল রাখে। কাজেই যাদের কনস্টিপেশন আছে তারা নির্দ্বিধায় চিয়া বীজ খাওয়া শুরু করতে পারেন। চিয়া বীজ খাওয়ার নিয়ম অত্যন্ত সহজ। আপনি এটা শুধুমাত্র মিশিয়ে, যে উপাদানের সঙ্গে বলবো সেটা মিশিয়ে নিলেই চলবে। তৃতীয় যে বীজ বলবো এটা অত্যন্ত পরিচিত, এটা হচ্ছে সিসেম সিড বা তিল বীজ। এর মধ্যে ফাইটোস্টেরল এবং লিগানান্স নামক বিশেষ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যা অবশ্যই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং এই ফাইটোস্টেরলের যে স্ট্রাকচার, এটা কিন্তু দেখতে কোলেস্টেরলের মতো। এটা কি করে, আমাদের শরীরে কোনোভাবেই কোলেস্টেরলকে জমতে দেয় না, এটা কোলেস্টেরলের বিরুদ্ধে কাজ করে। যখন এই ফাইটোস্টেরল এবং লিগন্যান্স আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যায় তখন এটা কি করে, আমাদের যে সমস্ত খাবার আমরা কোলেস্টেরল বাড়তে পারে এমন খাবারগুলো যখন খাই, তখন এই খাবারের যে কোলেস্টেরলের অ্যাবজর্বেশন হবে সেটা হতে দেয় না। অর্থাৎ আপনি কোলেস্টেরল সমৃদ্ধ কোনো খাবার খেয়ে ফেললেও এই তিল বীজের মধ্যে থাকা এই বিশেষ বায়োঅ্যাক্টিভ দুটো কম্পাউন্ড এই কোলেস্টেরলকে কখনো অ্যাবজর্ব হতে দিবে না এবং ধীরে ধীরে কোলেস্টেরলের মাত্রা শরীর থেকে কমিয়ে দেবে। এছাড়া তিলের মধ্যে রয়েছে বিশেষ হেলদি ফ্যাট। এই হেলদি ফ্যাট কি করে, আমাদের শরীরে ভালো যে কোলেস্টেরল এইচডিএল, সেই এইচডিএলকে বাড়িয়ে দেয়। তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই সবগুলোই আমাদের হার্টের জন্য বিশেষভাবে উপকারী। এছাড়া তিলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম, আরও রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, প্রোটিন, আয়রন। এই সবগুলো যতটা থাকলে একজন মানুষ সুস্থ থাকতে পারে, তার সবগুলোই তিলের মধ্যে আপনারা পাচ্ছেন। যারা তিল খাবেন তাদের কখনো দাঁতের ব্যথা, চুল ঝরে যাওয়া, নখের সমস্যা, হাড়ের ব্যথা, কনস্টিপেশন, রক্ত স্বল্পতা। তিলের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম, যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়া সেসামিন এবং সেসামোলিন নামক 2 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের হার্টের ফাংশনকে বেটার রাখে। এর কারণে আমাদের হার্ট ঠিক মতো ফাংশন করতে পারে, হার্টবিট ঠিক থাকে এবং সব মিলেমিশে আমাদের হার্টের জন্য এই তিল কিন্তু ভীষণ উপকারী। তাছাড়া ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে, ফাইবার কনস্টিপেশন দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং সব মিলেমিশে যেটা হয় যে আপনি যখনই তিল খাবেন তখনই কিন্তু আপনার শরীরে এই তিলের বেনিফিটটা আপনি কয়েকদিনের মধ্যেই টের পাবেন। তিলের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে। 100 গ্রাম তিলের মধ্যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। তাই তিল অবশ্যই আমাদের এই সিডের তালিকার মধ্যে রাখতে হবে। চতুর্থ যে বীজের কথা বলবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার বীজ বা সূর্যমুখীর বীজ। এই সূর্যমুখীর বীজও অন্য 3টি বীজের মতোই আমাদের শরীরকে সবসময় সুস্থ রাখে, দুর্বলতা দূর করে, ঘুম ভালো করে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা দূর করে, পেশির দুর্বলতা দূর করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিসকে সবসময় নিয়ন্ত্রণে রাখে। এই সানফ্লাওয়ার সিডের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে ভিটামিন ই। এই ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা আমাদের শরীরকে সব ধরনের অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়, আমাদের শরীরের সমস্ত অর্গ্যানকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। এবারে বলি যে কী দিয়ে খাবেন। খেতে হবে দই দিয়ে, অবশ্যই টক দই। চেষ্টা করবেন বাড়িতে বানানো দেশি গরুর দুধের টক দই দিয়ে এই সিডগুলো খেতে। কতটুকু টক দই নেবেন? প্রায় 100 গ্রাম পরিমাণ।
কেন টক দই দিয়ে খাবেন? কারণ টক দইয়ের মধ্যেও প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ভরপুর মাত্রায় প্রোটিন, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে উপাদানটি রয়েছে তা হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে আমরা যে উপকারী খাবারগুলো খাচ্ছি সেই খাবারের শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং আমাদের ইন্টেস্টাইনের যে ফাংশন রয়েছে সেই ফাংশনকে ঠিক রাখতে, ঠিকভাবে কাজ করতে সাহায্য করে থাকে এবং এটা কিন্তু আমাদের শরীরে প্রোবায়োটিক হিসেবে কাজ করে। কাজে বুঝতে পারছেন যে কেন বিশেষ করে দই দিয়েই খেতে বলছি। তবে একটি কথা বলবো যে একদম রাতে কখনো খাবেন না, এবং সকালের যে ফার্স্ট মিল বা আমরা ব্রেকফাস্ট বলতে যেটা বোঝাই সেই ব্রেকফাস্টে কখনো খাবেন না এই বীজ দিয়ে মেশানো দই। তাহলে বলি আলাদা আলাদাভাবে যে কখন কোনটি খাবেন। আপনি চিয়া সিড, তিসি বীজ, তিল এবং সূর্যমুখী বীজ এটি আপনি সকাল এবং দুপুরের খাবারের মাঝে খেতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তিসি বীজ হালকা রোস্ট করে বা ড্রাই রোস্ট করে 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ পরিমাণ নিতে পারেন, দইয়ের সঙ্গে মিশিয়ে চিবিয়ে খেতে পারেন বা এটাকে গুঁড়ো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। যেটা আপনি চিয়া সিডের ক্ষেত্রে করবেন, প্রথমে আপনি চিয়া সিড 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ হাফ গ্লাস নর্মাল টেম্পারেচার ওয়াটারের মধ্যে ভালো করে মিশিয়ে এটাকে একটু ভিজতে দিন। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন যে বীজগুলো একদম ফুলে উঠেছে, তখন এতে দই মিশিয়ে আপনি খাবেন। আপনি তিলের ক্ষেত্রে যেটা করবেন, এটা অবশ্যই ড্রাই রোস্ট করে নেবেন, তারপর এটা দইয়ে মিশিয়ে আপনি খাবেন। সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 চা চামচ খেলেই হবে। সূর্যমুখী বীজের ক্ষেত্রেও আপনি বীজটাকে ড্রাই রোস্ট করে নেবেন এবং ড্রাই রোস্ট বা হালকা ভাজা বীজ আপনি 1 টেবিল চামচ পরিমাণ দইয়ের সঙ্গে মিশিয়ে ভালো করে চিবিয়ে খাবেন। কেন রাতের বেলায় খাবেন না? কারণ রাতে খেলে কিন্তু আমাদের শরীরে কফ বৃদ্ধি পাবে এবং কফ বৃদ্ধি পাওয়ার কারণে যেটা হবে যে আমাদের শরীরে ঠান্ডা, কফ কাশির সমস্যা, হজমের সমস্যা ইত্যাদি নানান ধরনের সমস্যা তৈরি হবে। তাই রাত বা সকালে খাবো না। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফলো করুন এবং এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।